সবাইকে নমস্কার। আজকে আমরা গভর্নমেন্ট বাজেট এই চ্যাপ্টারটা একটুখানি দেখব। এখানে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ম্যাক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারটাতে গভর্নমেন্টের বাজেট সম্পর্কে বলা আছে। তো সেই হিসেবে আমরা এই চ্যাপ্টারে যে যে জিনিসগুলো পড়লে এই চ্যাপ্টারটা বুঝতে পারবো সেটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। প্রথমে আমাদের এই গভর্নমেন্ট বাজেট চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপস অফ গুডস। ঠিক আছে, এই ডিফারেন্ট টাইপস অফ গুডস যেটা আছে সেইটা হচ্ছে দু রকমের আমরা গুডস আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে পাবলিক গুডস আর একটা হচ্ছে প্রাইভেট গুডস। তো পাবলিক গুডস কাকে বলে? যেগুলো গভর্নমেন্ট প্রডিউস করে, যেমন তোমার হচ্ছে এই যে এখানে লেখা আছে ন্যাশনাল ডিফেন্স, রোড, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো হচ্ছে পাবলিক গুডস। আর প্রাইভেট গুডস হচ্ছে বাকিগুলো। তো পাবলিক গুডস আর প্রাইভেট গুডসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? প্রাইভেট গুডসের একটা নির্দিষ্ট মার্কেট থাকে। তোমরা মাইক্রো ইকোনমিক্সে যেটা পড়েছো এটা ডিমান্ড সাপ্লাই এগুলোর ওপর ডিপেন্ড করে। কিন্তু পাবলিক গুডসের ক্ষেত্রে যেগুলো গভর্নমেন্ট প্রডিউস করে ফর ইটস সিটিজেন, ফর পারফর্মিং দ্য রোল অফ অ্যান ওয়েলফেয়ার স্টেট, সেটার কিন্তু ন্যাচারালি কোনো মার্কেট হয় না, এটা সবার জন্য। সেই জন্য এটাকে বলা হচ্ছে পাবলিক গুডস। গভর্নমেন্ট এই যে কাজটা করে, পাবলিক গুডস প্রডিউস করে, এটাকে গভর্নমেন্টের অ্যালোকেশন ফাংশন বলে। গভর্নমেন্ট এটা অ্যালোকেট করে, সবাইকে দেয়। গভর্নমেন্টের এই অ্যালোকেশন ফাংশন ছাড়াও আরও দুটো ফাংশন আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। একটাকে বলে ডিস্ট্রিবিউশন ফাংশন আর একটাকে বলছে স্টেবিলাইজেশন ফাংশন। তো ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আছে সেটা হচ্ছে যে যারা রিচ আর যারা পুয়ার এই দুজনের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখা। ঠিক আছে, সেটা তার ট্যাক্স এবং এক্সপেন্ডিচার পলিসির সাহায্যে সেই ডিস্ট্রিবিউশন অফ ইনকামটাকে যাতে ফেয়ার হয় সোসাইটির ক্ষেত্রে সেইটাকে সে দেখে। ঠিক আছে, এটা তারা মানে যারা রিচ তাদের উপর ট্যাক্সেশন করে, যারা পুয়ার তাদেরকে ট্রান্সফার পেমেন্ট করে এবং ট্যাক্স কালেক্ট করে বিভিন্ন কাজ করে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন। ইনকামটাকে ডিস্ট্রিবিউট করে দেয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। আর একটাকে বলা হচ্ছে স্টেবিলাইজেশন ফাংশন। ঠিক আছে, 3 নম্বর যে ফাংশনটা যেটা করে সেটাকে বলা হচ্ছে স্টেবিলাইজেশন ফাংশন। স্টেবিলাইজেশন ফাংশন মানে হচ্ছে যে ইকোনমিতে যাতে কোনো রকম শক না লাগে। হঠাৎ করে বাইরে কিছু হলো, ওয়ার্ল্ড ইকোনমিতে কিছু হলো, তাহলে দেশের ইকোনমি যেন সেইটা মিট আপ করতে পারে। মানে ইনকাম, এক্সপেন্ডিচার, এগ্রিগেট ডিমান্ড এগুলো যেন খুব একটা বেশি কম না হয়, বা কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যেন এটাকে অ্যাফেক্ট না করতে পারে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট যাতে ঠিকঠাক থাকে, আনএমপ্লয়মেন্ট রেট যেন মানে বেশি না হয়, এই সমস্ত কাজগুলো করার জন্য রেস্ট্রিকটিভ কিছু মেজার্স গভর্নমেন্ট নিয়ে থাকে, সেটাকে বলে গভর্নমেন্টের স্টেবিলাইজেশন ফাংশন। তাহলে 3টে ফাংশন তোমাকে মনে রাখতে হবে: অ্যালোকেশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন আর স্টেবিলাইজেশন ফাংশন। ঠিক আছে, এবার এই গভর্নমেন্ট প্রভিশন অফ গুডসের ব্যাপারটা তোমরা এইখানে একটুখানি দেখে নেবে যে একটা পাবলিক গুড আর একটা প্রাইভেট গুডের মধ্যে বেসিক পার্থক্য কী। পাবলিক গুড, প্রাইভেট গুড যেরকম মার্কেটে কম্পিট করে নিতে হয়, তুমি যেটা কিনলে সেটা তোমার, কিন্তু পাবলিক গুডের অ্যাজ সাচ কোনো প্রাইস থাকে না। পাবলিক গুড কিন্তু ইজ এনজয়মেন্ট ফর দ্য বেনিফিট অফ অল। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় পাবলিক প্রভিশন। তো এইটা তোমাকে একটুখানি জানতে হবে, পাবলিক গুড এবং প্রাইভেট গুডের মধ্যে পার্থক্য কী, এবং এই গভর্নমেন্টেরই 3টে ফাংশন সম্পর্কে তোমাকে একটু জানতে হবে এইটা। এরপর আসছে আমরা আর্টিকেল 112 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে বলা হচ্ছে কি যে একটা পার্লামেন্টে তোমাকে রিসিট আর এক্সপেন্ডিচারের একটা হিসেব তোমাকে পেশ করতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার রান করছে 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত। তাহলে এখানে কি কি একটা বাজেটের কম্পোনেন্ট থাকে সেইটা তুমি একটু নিচের দিকে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। গভর্নমেন্টের বাজেটটাকে মেনলি দুটো হেডে ভাগ করা হয়, একটাকে বলে রেভিনিউ বাজেট আর একটাকে বলে ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেট মানে হচ্ছে যে তোমার শর্ট টার্ম, মানে ইয়ারলি তুমি কত টাকা পেলে আর কত টাকা তোমার খরচা হবে, দ্যাট ইজ কল্ড রেভিনিউ বাজেট।
আর ক্যাপিটাল বাজেট হচ্ছে লং টার্ম, মানে অনেক দিন ধরে তুমি কিছু টাকা পেলে বা অনেক বিশাল অ্যামাউন্টে একটা টাকা পেলে যেটা তুমি এক বছরে খরচা করতে পারবে না, এবং কোনো স্কিম যেগুলো মানে অনেক বছর ধরে চলবে সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিসিট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে রেভিনিউ বাজেট হচ্ছে শর্ট টার্ম আর ক্যাপিটাল বাজেট হচ্ছে লং টার্ম, এটুকু আপাতত তোমাকে মাথায় রাখতে হবে। মেন যে জিনিসগুলো জানতে হবে, তাহলে রেভিনিউ বাজেটে দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে রিসিট যেটা তুমি পাচ্ছ, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার যেটা তোমার খরচা করছো। সিমিলারলি ক্যাপিটাল বাজেটের ক্ষেত্রে ক্যাপিটাল রিসিট থাকছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকছে। এটা থেকে এটা বাদ দিলে পাবে রেভিনিউ ডেফিসিট, মানে রেভিনিউ ডেফিসিট মানে হচ্ছে এক্সপেন্ডিচার বেশি ইনকাম কম, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিট হচ্ছে রেভিনিউ ডেফিসিট, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস ক্যাপিটাল রিসিটও ক্যাপিটাল ডেফিসিট হওয়া উচিত, কিন্তু সেরকম কিছু বলে না। প্রত্যেকটা রেভিনিউ ডেফিসিট, এই রেভিনিউ রিসিট, এটার আবার দুরকম ভাগ আছে। তুমি ট্যাক্স তুলতে পারো, রিসিট মানে তুমি কী কী পাচ্ছ সেটা তুমি ট্যাক্স হিসাবে তুমি তুলতে পারো, আর কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো তুমি নন ট্যাক্স, মানে যেগুলো ট্যাক্স নয়, সেটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। সিমিলারলি এক্সপেন্ডিচার আবার দুই প্রকার, প্ল্যান আর নন প্ল্যান। প্ল্যান মানে যেটা প্ল্যান করতে হয়, যেরকম ধরো 5 ইয়ার প্ল্যানে যে প্রভিশনগুলো থাকে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অ্যানুয়াল প্ল্যান, এবং সেখানে যে খরচা হয়। আর নন প্ল্যান মানে হচ্ছে যেটার জন্য তোমার প্ল্যান করার দরকারই হয় না, যেটা কমিটি, যেমন গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি দেওয়া, সাবসিডি দেওয়া, এইগুলো হচ্ছে তোমাকে তো প্ল্যান করতে হবে না, এগুলো তোমাকে এমনি এমনি দিতেই হবে। দিস ইজ নন প্ল্যান। নন প্ল্যানটা কিন্তু অন্যটার সাথে গোলাবে না। নন প্ল্যান মানে অনেকে মনে করে এই ডিজাস্টার হলো যেটা প্ল্যানের মধ্যে ছিল না সেটাকে বোধহয় নন প্ল্যান হয়, বাট নন প্ল্যান ইজ নাথিং বাট কমিটেড এক্সপেন্ডিচার, যেটার জন্য তোমাকে প্ল্যান করতে হবে। এবার তুমি যদি একটু ওপরে যাও, আবার ওপরে তোমার এই প্রত্যেকটা হেড সম্পর্কে ডিটেলে বলা আছে। রেভিনিউ অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে রেভিনিউ রিসিট, রেভিনিউ রিসিট হচ্ছে ট্যাক্স রিসিট আর নন ট্যাক্স রিসিট। ট্যাক্স রিসিটের মধ্যে তোমার কী কী পড়ছে, ট্যাক্স আবার দুভাগে ভাগ করতে পারো, ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে যেটা ইন্ডিভিজুয়ালদের ওপর ডাইরেক্টলি পড়ে, আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে তুমি কোনো ট্রানজ্যাকশান করলে সেইখানে ট্যাক্সটা হবে। তাহলে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে পার্সোনাল ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স, আর ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, এগুলো হচ্ছে তোমার গিয়ে সার্ভিস ট্যাক্স, এখন নতুন যেটা হয়েছে জিএসটি, এগুলো হচ্ছে তোমার গিয়ে ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, তাহলে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে সবথেকে বড় কম্পোনেন্ট হচ্ছে কর্পোরেট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় কম্পোনেন্ট হচ্ছে এক্সাইজ ট্যাক্স। ঠিক আছে, এইটা গেল। আর এবার তোমার নন ট্যাক্স রেভিনিউ কী কী আছে। নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে যে গভর্নমেন্ট যদি কোনো লোন দেয় তার এগেনস্টে যে ইন্টারেস্ট পায় সেটা নন ট্যাক্স রেভিনিউ হয়ে যাচ্ছে। পাবলিক সেক্টর ইউনিটগুলো যে প্রফিট তৈরি করে সেটাও গভর্নমেন্টের। হ্যাঁ, বিভিন্ন রকম ফিজ, টোল ট্যাক্স, বিভিন্ন রকম ফাইন্স, বিদেশ থেকে সাহায্য, এগুলো সব হচ্ছে তোমার কি নন ট্যাক্স রেভিনিউ। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার ট্যাক্স রেভিনিউ আর নন ট্যাক্স রেভিনিউ। তাহলে এবার এক্সপেন্ডিচার থেকে তুমি যদি দেখো, তাহলে এক্সপেন্ডিচার কী কী হয় সেইটা এখানে লেখা আছে। এক্সপেন্ডিচার দুই প্রকার, আগেই বললাম, প্ল্যান এক্সপেন্ডিচার যেগুলো 5 ইয়ার প্ল্যান এবং সেখান থেকে সেন্ট্রাল প্ল্যান, অ্যানুয়াল প্ল্যান এগুলো হয়। আর নন প্ল্যান এক্সপেন্ডিচার হচ্ছে তোমার যেগুলো তোমার এই যে ইন্টারেস্ট পেমেন্ট যেটা করতেই হবে, স্যালারি, সাবসিডি, ডিফেন্সের জন্য খরচা, এটা কিন্তু তোমার হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার বা কমিটেড এক্সপেন্ডিচার। ঠিক আছে, ডিফেন্স এক্সপেন্ডিচার যদিও অনেক বড়, এটাকে কিন্তু তোমার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে ধরা হয়, এটা মাথায় রাখতে হবে। এরপর আসছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল রিসিট কি, অনেক বড় বড় রিসিট যেগুলো অনেক বেশি টাকা, সেইগুলো যেগুলো তুমি এক বছরের মধ্যে খরচা করতে পারবে না, যেটা তোমার লায়াবিলিটি ক্রিয়েট করে অথবা তোমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে রিডিউস করে, তাকে বলে ক্যাপিটাল রিসিট। ঠিক আছে, মানে তুমি কারো কাছ থেকে টাকা নিলে টাকাটা ফেরত দিতে হবে, যেমন পাবলিকের থেকে টাকা নিলে, হ্যাঁ, এনএসসি ইস্যু করলে, তারপরে তুমি প্রভিডেন্ট ফান্ড, এগুলো তোমাকে ক্যাপিটাল রিসিটের আন্ডারে পড়ছে। তুমি একটা পাবলিক সেক্টর ইউনিটকে ডিসইনভেস্টমেন্ট করলে বা সেল করলে, সেইটা তোমার হলো ক্যাপিটাল রিসিট। ক্যাপিটাল এক্সপেন্ডিচারও হচ্ছে সেই রকম, যখন অনেক বড় ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ফিজিক্যাল অ্যাসেট ক্রিয়েট করলে, হ্যাঁ, বা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিকে রিডিউস করলে, ল্যান্ড, বিল্ডিং, রোডস, হ্যাঁ, মেশিনারি, এইগুলো বানালে, এইগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস তোমাদের ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে এইটা, যে একটা
সরকার এসে এক রকমের বাজেট প্রভিশন করলো, পরে সরকার এসে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। কিন্তু সেইটা যাতে না হয়, যাতে একটা হারমোনি বজায় থাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই বাজেট প্রভিশনের ক্ষেত্রে, সেই জন্য একটা নতুন অ্যাক্ট আনা হয় 2003 সালে, যেটার নাম হচ্ছে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003। হ্যাঁ, এইটা খুব ইম্পর্ট্যান্ট, বুঝলে? তার মানে একটা সরকার এসে একরকম কাজ করলো, পরে সরকার এসে বলে না এসব কিছু হবে না, পরে আমরা সব নতুন করে বলবো, সেইটা কিন্তু হবে না। ঠিক আছে, এইটা যাতে একটা কন্টিনিউটি বজায় থাকে, সেই জন্য FRBM অ্যাক্ট তোমার পাস করানো হয় 2003 সালে। এইখানে একটা সিম্পল একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিসিট এক্সপেন্ডিচার বাজেট দেয়া হয়েছে এখানে, সেইটাকে তুমি দেখে নিতে পারো। আর আমি 2020 সালের বাজেটটাও তোমাদের দেবো, সেটাতেও আমি তোমাকে বুঝিয়ে দেবো। এবার সব কিছুর পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্টের ডেফিসিট, বাজেট ডেফিসিট। ব্যাপারটা কি, প্রথমে হচ্ছে ফার্স্ট ডেফিসিট যেটা, সেটাকে আমরা বলছি রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিট। এটার মানে কি? মানে হচ্ছে যে রেভিনিউ অ্যাকাউন্টটা যেহেতু শর্ট টার্ম, তার মানে হচ্ছে রেভিনিউ ডেফিসিট যদি হয়, গভর্নমেন্ট কিন্তু রেগুলার যে তার এক্সপেন্ডিচার, ডে টু ডে চালাবার যে এক্সপেন্ডিচার, সেটাই মিট আপ করতে পারছে না। এইটাকে এর ফলে কী করতে হচ্ছে, গভর্নমেন্টকে করতে হচ্ছে, গভর্নমেন্টকে ধার নিতে হচ্ছে, এবং এই ধারটা কিন্তু তাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মেজর পার্ট অফ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ কমিটেড এক্সপেন্ডিচার। হ্যাঁ, আমরা আগেও দেখলাম যে রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা বিশাল অংশ থাকে যেটা হচ্ছে নন প্ল্যান। ঠিক আছে, এটাকে কিন্তু রিডিউস করতে পারবে না, এইটাকে তো তোমাকে মিট আপ করতেই হবে। তাহলে সেই হিসেবে তোমার কিন্তু লোন নিতে হবে। সেই হিসেবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওয়েলফেয়ার এক্সপেন্ডিচার, এই জিনিসগুলো তোমার ক্রমশ কমতে থাকবে। সিমিলারলি যে ফিসকাল ডেফিসিট আছে, ফিসকাল ডেফিসিটটা হচ্ছে তোমার টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিট, কিন্তু এখানে তোমার অ্যাডব্যাক করা হয় হচ্ছে নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিট। মানে তোমার যেগুলো মানে ডেট ক্রিয়েট করে না, এই রকম ক্যাপিটাল রিসিটগুলোকে আমরা রিসিট বলে ধরছি না। ঠিক আছে, তোমার মানে যেগুলো ডেট ক্রিয়েট করে না, বেশি করে আমি যদি লোন নিই সেটা হচ্ছে ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিট। কিন্তু আমার কাছে যদি গ্রান্ট আসে বা আমি কোনো কিছু বিক্রি করে দিলাম, ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমার তো নন ডেট ক্রিয়েটিং টাকা পেলে, এটাতে তোমার ডেট ক্রিয়েট হলো না, তাহলে ওই জিনিসটাকে তোমাকে বাদ দিতে হবে আলাদাভাবে। ঠিক আছে, রেভিনিউ রিসিট মাইনাস নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিট হুইচ ইজ গ্রস ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, আর আরেকটাকে যেটাকে বাজেট ডেফিসিট বলে অনেক জায়গায়, বা প্রাইমারি ডেফিসিট বলে, সেইটা হচ্ছে সেখান থেকে তুমি ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিটের জন্য যে নেট ইন্টারেস্ট লায়াবিলিটিটা হবে, মানে তুমি ডেট ক্রিয়েট করলে তোমাকে তো ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তো সেই জন্য সেটা হচ্ছে তোমার ওইটা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলে প্রাইমারি ডেফিসিট, বা অনেক ক্ষেত্রে বাজেট ডেফিসিট। এইবার প্রশ্ন হচ্ছে যে গ্রস ফিসকাল ডেফিসিট যেটা হলো, তার মানে এটা কি? এটা হলো ওভারঅল তোমার কতটা ডেফিসিট হলো, এই ডেফিসিটটাকে তুমি ম্যানেজ করবে কি? এইটা গ্রস ফিসকাল ডেফিসিটের ফর্মুলা টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিট। মানে টোটাল রিসিটের মধ্যে আমাদের রেভিনিউ রিসিট প্লাস ক্যাপিটাল রিসিট হওয়া উচিত, কিন্তু রেভিনিউ রিসিট প্লাস অনলি নন ডেট ক্রিয়েটিং ক্যাপিটাল রিসিটটাকেই আমরা ধরছি, মানে যেহেতু এই টাকাটা আমরা পেয়েছি আমাদের ফেরত দিতে হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে গ্রস ফিসকাল ডেফিসিট। এবার এই গ্রস ফিসকাল ডেফিসিটটাকে তুমি কী করে মানে মিট আপ করবে, হুইচ ইজ নন বড়োইং হোম, বাড়ি থেকে হেল্প করতে পারো, বাড়ি থেকে তুমি টাকা তুলতে পারো, যেরকম ধরো পাবলিকের কাছ থেকে তুমি টাকা তুললে, হ্যাঁ, বন্ড ইস্যু করলে বা টিবিল ইস্যু করলে, আরবিআইয়ের থেকে টাকা ধার করতে পারো এবং বিদেশ থেকে টাকা ধার করতে পারো। ঠিক আছে, এগুলো কীভাবে করবে সেগুলো এখানটায় লেখা আছে। এর পরের যে প্রশ্নটা হচ্ছে ফিসকাল পলিসি। আমি আগেই বলেছি মনিটারি পলিসি যেমন আরবিআই গভর্ন করে, ফিসকাল পলিসি তেমনি গভর্নমেন্ট গভর্ন করে। এবং কেনেশিয়ান ইকোনমিক্সে কেনস তার বইতে বলেছেন যে গভর্নমেন্টের ফিসকাল পলিসিটা কেবলমাত্র উচিত যে স্টেবিলাইজেশন করার জন্য এবং এমপ্লয়মেন্ট ঠিক করার জন্য। তাহলে সেই হিসেবে আমাদের এইখানে এইটুকু পড়ার পরে তোমাদের চলে যেতে হবে একদম নিচের দিকে। একদম নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটায় বলা হচ্ছে যে গভর্নমেন্ট ডেট
গভর্নমেন্ট ডেটটা কীরকম, গভর্নমেন্ট ডেটটা কি ভালো না খারাপ। প্রথমত গভর্নমেন্ট ডেট ভালো না খারাপ সেইটা তোমরা একটুখানি দেখবে এখানটা পড়ে, ঠিক আছে। আমি এই জায়গাটা আমি একটুখানি বোঝাবো না, বাট দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট 5.2.3। আমি চাই তোমরা এটাকে পড়ে নাও, পড়ে নিয়ে আমাকে প্রশ্ন করো, ঠিক আছে। এই 5.2.3 আর্টিকেলটা এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট ডেট, প্রথম প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট ডেট ভালো না খারাপ, এবং গভর্নমেন্ট ডেট কাটাবার জন্য মানে গভর্নমেন্ট ডেটটাকে তোলার জন্য কী কী কাজ করা যায়। এখানে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স আছে, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে। এই রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্সটাও একটুখানি দেখে নিতে হবে। এই যে লাস্ট যে আর্টিকেলটা 5.2.3, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, ঠিক আছে। এইটা তোমাকে একটু পড়তে হবে, পড়া হলে যদি তুমি বুঝতে পারো খুব ভালো, যদি বুঝতে না পারো আমাকে তাহলে জিজ্ঞেস করবে, আমি সেইটা বলে দেবো। এছাড়া তোমার ইউনিয়ন বাজেট 2020 আমি আপলোড করবো, সেটাও তোমাদের একটু দেখে নিতে হবে।